তৃতীয় অধ্যায় প্রবাসখণ্ড। তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, টেকো, তকলি, সুতা কাটার, জাল বোনার সরঞ্জাম। এই সব নিয়াই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বাঁকি আছে, সেইখান হইতে গ্রামটা শুরু। মস্ত বড় গ্রামটা। তার দিনের কলরব রাতের নিশুতিতেও ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটাই গ্রামের মালদের। মাঘ মাসের শেষ তারিখে সেই মালো পাড়াতে একটা উৎসবের ধুম পড়িল। এটা কেবল কুমারীদের উৎসব। নাম মাঘ মণ্ডলের ব্রত। এ পাড়ার কুমারীরা কোনো কালে অরক্ষণীয়া হয় না। তাদের বুকের ওপর ঢেউ জাগিবার আগে, মন যখন থাকে খেলার খেয়ালে রঙিন, তখনই একদিন ঢোল সানাই বাজাইয়া তাদের বিবাহ হইয়া যায়। তবু এই বিবাহের জন্যে তারা দলে দলে মাঘ মণ্ডলের পূজা করে। মাঘ মাসের 30 দিন তিতাসের ঘাটে প্রাতঃস্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাটফুল আর দূর্বা দলে বাঁধা ঝুঁটার জল দিয়া সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লও লও সুরুজ ঠাকুর, লও ঝুঁটার জল, মাপিয়া জুখিয়া দিব সপ্ত আজল। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলাগাছের 1 হাত পরিমাণ লম্বা করিয়া কাটা ফালি, বাঁশের সরু শলাতে বিঁধিয়া ভিত করা হয়। সেই ভিতের ওপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চৌবাড়ি ঘর। আজিকার ব্রত শেষে ব্রতিনীরা সেই চৌবাড়ি মাথায় করিয়া তিতাসের জলে ভাসাইবে। সঙ্গে সঙ্গে ঢোল কাশি বাজিবে, নারীরা গীত গাহিবে। দীননাথ মালোর মেয়ে বাসন্তী পড়িল বিষম জ্বালায়। সব বালিকারই কারো দাদা কারো বাপ চৌবাড়ি বানাইতেছে। ফুল কাটা ঝালরওয়ালা নিশান ওড়ানো কত সুন্দর সুন্দর চৌবাড়ি। সংসারে তার একটি ভাইও নাই যে কোনো রকমে একটা চৌবাড়ি খাড়া করিয়া তার মাঘ ব্রতের শেষ দিনের অনুষ্ঠানটুকু সফল করিয়া তুলিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরা মালসা, টিকা তামাক ভরা বাঁশের চোঙা আর দড়ি বাঁধা কলকেওয়ালা হুঁকা লইয়া নৌকায় চলিয়া গিয়াছে। কাঠায় লাগিয়া কাল তার জাল ছিঁড়িয়াছে। আজ সারা দুপুর বসিয়া বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মবেদনায় মার মন দয়াদ্র হইল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলের কথা। 2টি ছেলেতে গলায় গলায় ভাব। এইটুকু বয়সেই ডানপিটে বলিয়া পাড়াতে নামও করিয়াছে। বাসন্তীর মার ভালোই লাগে এই ডানপিটে ছেলেদের। ভয় ডর নাই, কোনো কাজের জন্য ডাকিলে উড়িয়া আসে। মা বাপ মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটি অত্যন্ত ভালো, যেমন ডানপিটে তেমনি বিবেচক। বাসন্তীর মার আহ্বানে কিশোর আর সুবল বাসন্তীদের দাওয়ায় বসিয়া এমন সুন্দর চোয়ারি বানাইয়া দিল যে যারা দেখিল তারাই মুগ্ধ হইয়া বলিল, বাসন্তীর চৌয়ারি যেন রূপে ঝলমল করিতেছে। নিশানে ঝালরে ফুলে উজ্জ্বল চৌয়ারিখানার দিকে গর্ব ভরে চাহিতে চাহিতে বাসন্তী উঠান নিকোনোর শেষ করলে। তার মা বলিল, উঠান জোড়া আলপনা আঁকমু,
ও বাবা কিশোর, বাবা সুবল, তোমরা একটা হাতি, একটা ঘোড়া আর একটা পক্ষী আইকা দেও। বাল্যশিক্ষা বই খুলিয়া তাহারা যখন উঠানের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। সারা মালোপাড়ার কারো উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তারই উঠানে থাকিবে। শিল্পীদের অপটু হস্তচালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া বাসন্তী একসময় খুশিতে হাসিয়া উঠিল। আলিপনার মাঝখানে বাসন্তী ছাতা মাথায় দিয়া একখানি চৌকিতে বসিল। ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরাইতে লাগিল এবং তার মা ছাতার উপর খই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরির লুঠের মতো ছেলেরা কাড়াকাড়ি করিয়া সে নাড়ু ধরিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাহিতেছে, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালাচাঁদ আইল। বহুদিনের পুরানো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে তখনও তারা এই গানই গাহিত উৎসবের এই দিনটিতে। আজও উহাই গাহিতেছে। সঙ্গে সঙ্গে দুখাই বাদ্যকর ঢোল ও তার ছেলে কাঁসি বাজাইতেছে। প্রতি বছর একই রকম তালে তারা ঢোল আর কাঁসি বাজায়। আজও সেই রকমই বাজাইতেছে। সবই একই রকম আছে, পরিবর্তনের মাঝে কেবল দুখাইয়ের ঢোলটা আরও পুরানো হইয়াছে, তার ছেলেটা আরও বড় হইয়াছে। বাসন্তীর মাথায় জবজবে তেল, পরনে মোটা শাড়ি। এই কালকের থেকেই যেন আজ তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবেই বাসন্তী আরও বাড়িয়া উঠিবে, এইভাবেই কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। তবে কিশোর ছেলেটি অনেক ভালো, বাসন্তীকে তার পাশেই ঠিক মানাইবে। বাসন্তীর মার চিন্তায় বাধা পড়িল মেয়ের ডাকে। মা, ও মা, দেখো সুবল দাদা কিশোর দাদার কাণ্ড। আমি চৌয়ারি জলে ছাড়তে না ছাড়তে তারা দুইজনে ধরতে গিয়া কি কাইচ্চা, এ কয় আমি নিমু, হে কয় আমি নিমু। ডরে আর কেউ কাছেও গেল না। শেষে কি মারামারি। আমি কইলাম দুইজনে মিল্লা বানাইছ, দুইজনেই নিয়া রাইখা দেও, মারামারি করো কেনে। শুইন না কিশোর দাদা ভালো মানুষের মতো ছাইড়া দিল, আর সুবল দাদা করল কি, মা গো মা, 2 হাতে মাথায় তুললে দৌড়। সেদিন মালোপাড়ার ঘাটে ঘাটে সমারোহ। ঢোল সানাই বাজিতেছে, পুরনারীরা গান গাহিতেছে। দুপুরের রোদে তিতাসের জল চিকচিক করিতেছে। মালোর কুমারীরা আনকোরা শাড়ি পরিয়া তেল জবজবে মাথায় চিত্র বিচিত্র চৌয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দিবার উদ্যোগ করিতেছে, কিন্তু মালোর ছেলেদের তর সহিতেছে না। মেয়েরা অনুনয় করিতেছে, এখনই ধরিও না, জলে আগে ভাসায় তখন ধরিও। সব চৌয়ারি জলে ভাসিল। ছেলেরা দৌরাত্ম করিয়া প্রায় সব কটাকেই ধরিল, কাড়াকাড়ি করিয়া ছিঁড়িল এবং ভাঙাচোরা অবস্থায় মাথায় করিয়া বাড়িতে ফিরিল। কিন্তু তাহাদের দস্যুতা মুক্ত হইয়া কয়েকখানা চৌয়ারি তিতাসের মন্দ স্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বাহির জলে চলিয়া গেল। তীর হইতে দেখা গেল যেন জলের ওপর এক একটা ময়ূর পেখম ধরিয়াছে। কিন্তু তাদের যারা ভাসাইল তারা সুখী হইল কি? ছেলেরাই যদি ধরিতে না পারিল তবে মেয়েদের উহা ভাসাইবার সার্থকতা কই?
কিশোরের জন্য বাসন্তী মনে বড় ব্যথা পাইল। এমন সুন্দর চৌবাড়িটা সে পাইল না, পাইল সুবলে। কিন্তু সে ছাড়িয়া দিল কেন? এমন নির্বিবাদে ভালো মানুষের মতো ছাড়িয়া দিল। কিন্তু মনে যে কষ্ট পাইয়াছে তা ঠিক। মানুষটাই এই ধাঁচের। বন্ধু যেন আর লোকের থাকে না। মানি, বন্ধু নিতে চাইলে কোনো জিনিস নিজে আঁকড়াইয়া থাকে না। কিন্তু বন্ধুর জন্য চোখ বুজিয়া ভালো জিনিস এমন ছাড়িয়াও কেউ দেয় না। সুবলের বাপ গগনমালোর কোনো কালে নাও জাল ছিল না। সে সারা জীবন কাটাইয়াছে পরের নৌকায় জাল বাহিয়া। যৌবনে সুবলের মা ভৎসনা করিত, এমন টুল লাইন না গিরস্তি কতদিন চালাইবা? নাও করবা, জাল করবা, সাউকারি কইরা সংসার চালাইবা। এই কথা আমার বাপের কাছে ৩ সত্য কইরা তবে তো আমারে বিহা করতে পারছো। স্মরণ হয় না কেনে? কিন্তু নিশ্চেষ্ট লোককে ভর্ৎসনা করিয়া ফল পাওয়া যায় না। খাইবা বুড়াকালে পরের লাথি উষ্টা, যেমন মানুষ তুমি। গগন এসব কথায়ও কর্ণপাত করে নাই। বুড়াকাল যখন সত্যই আসিল তখন বলিত, অখন বুঝনি? ইহার উত্তরে গগনচন্দ্র বলিত, আমার সুবল আছে, আমি তো করতাম পারলাম না। নাও জাল আমার সুবলে করব, অত ভ্যান ভ্যান করিস না। কাজেই সুবলের বাপ যখন মারা যায়, সুবলকে নৌকা গড়াইয়া দিয়া যাইতে পারে নাই। সুবল মাথা তোলা হইয়া কিশোরের নৌকায় গিয়া উঠিল এবং তার সঙ্গেই জাল বাহিয়া চলিল। নিজের নাও জাল করার কথা আর তার মনেই আসিল না। কিশোর বয়সে তার মাত্র ৩ বছরের বড়। শৈশব বন্ধু তারা। তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুইজনে বর্ষাকালে সাপে ভরা বটের ঝুড়িতে বসিয়া খোপের মধ্য দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আধার রাতে বুক জল ভরা পাট ক্ষেতের আল ধরিয়া অনেক দূরে গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিং মাছ, কই মাছ গাঁথা জাল তুলিয়া আনিত। এসব জালে অনেক সময় সাপ গাঁথা পড়ে, কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না। অনেক মালোর ছেলে এভাবে মারা পড়ে দেখিয়াও ভয় পায় না, কেননা অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়া থাকে। একদিন দুইজনেরই বাপ তাদের পাঠশালায় পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল। পরের দিন ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করিয়া শিক্ষকের মার খাইল। তার পরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়া শিক্ষকের হাতে যে মার খাইল তাহার মাত্রা সহনাতীত হইয়াছে বিবেচনা করিয়া দুইজনেই একসঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মার খাইল, তবু গেল না। বরং সেদিন কিশোর কলাগাছের খোল কাটিয়া চটি জুতার মতন পড়িল। সাথীকে ধমকাইয়া বলিল, হেই শুক্লা, দেখ আমি বৈকুণ্ঠ চক্রবর্তী, তুই আমারে ভক্তি দে। শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী চটি পায়ে উঠানে রোদে বসিয়া তামাক টানিত, আর পালের বণিকেরা পথ চলিতে তাহাকে পা ধরিয়া প্রণাম করিয়া উঠিত। কিশোর ইহা লক্ষ্য করিয়াছিল। তারপর একদিন দুজনেরই ওপর তাগিদ আসিল, সুতা পাকাও জাল বোনো। তিতাস নদীর প্রশস্ত তীর,
সেখানে এক দৌড়ের পথ লম্বা করিয়া সুতা মেলিত। বাঁশের চরকিতে লাঠি লাগাইয়া দুইজনে 1 2 3 বলিয়া এমন জোরে পাক লাগাইত যে লাঠি ভাঙিয়া চরকি কাত হইয়া মাটিতে পড়িয়া যাইত। বর্ষায় যে বটের ঝুড়িতে বড়শি ফেরিত, সুদিনে তারই তলা ছিল গরমের দুপুর কাটাইবার উত্তম স্থান। জাল লইয়া দুইজনে সেইখানে গিয়া বসিত। জাল পায়ের বুড়া আঙুলে ঠেকাইয়া দুইজনেই সমান গতিতে তকলি চালাইত। তাতে জালে অনেক বাজে গিঁট পড়িত সত্য, কিন্তু বোনা খুব আগাইত। তারপর এক সময়ে কিছুদিন আগে পিছে দুজনেরই নাও জালে হাতে খড়ি হইল। অল্পদিনের মধ্যেই পাকা জেলে বলিয়া পাড়ার মধ্যে তাদের নাম হইয়া গেল। মাছের জো ফুরাইয়া গিয়াছে। মালদের অফুরন্ত চাহিদা মেটাইতে গিয়া দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিল, কিন্তু একটি মাছও নৌকায় ফেলিতে পারিল না। জালের হাতায় হ্যাঁচকা একটা টান মারিয়া কিশোর বলিল, জগৎপুরের ডহরে যা শুবলা, এখানে তো জালে মাছে এক করা গেল না। কিন্তু ডহরের অতল স্পর্শী জল জালের খুঁটিতে দীর্ণ বিদীর্ণ করিয়াও মাছের হদিশ মিলিল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুড়ি ছাড়িয়া দিয়া এক টানে বাঁধ খুলিয়া ফেলিল। আচমকা আঘাতে ডহরের নিস্তরঙ্গ জল কাঁপিয়া উঠিল। তারই দিকে চাহিয়া কিশোর বলিল, জান বাঁচাইতে চাস তো উত্তরে চল শুবলা। একদিন কয়েকখানা নৌকা সাজিল, উত্তরে যাইবে প্রবাসে। তাদের সঙ্গে কিশোরের নৌকাও সাজিল। তারা পুরানো ছই নূতন করিল, নৌকা ডাঙ্গায় তুলিয়া গাবকালি মাখাইল। জালগুলিকে কড়া গাব খাওয়াইয়ায় 3 দিন বিশ্রাম দিল। অতিরিক্ত কিছু বাঁশ আর দড়াদড়িও জোগাড় করিল। কিশোরের বাপ সঙ্গে গেলে বাড়িতে থাকিবার কেউ থাকে না। বুড়া মানুষ বাড়িতে থাকিয়া সকাল সন্ধ্যা ঘাটে কেনিয়া বেচিয়া যা পাইবে সংসার চালাইবে। আরেকজন ভাগীদার দেখা দরকার। কিশোরের বাপ ভাবিয়া দেখিল, দুইজনেই বালক, কোনোদিন বড় নদী দিয়া বিদেশ যায় নাই। সেখানে গিয়া অনেক কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনা খরচ করিতে হইবে। ডাকাতে ধরিয়া জাল ছিনাইয়া নিতে চাহিলে সামান্য জাল নিয়া কেবল গরিবকেই মারা হইবে, আর কোনো লাভ হইবে না বলিয়া ডাকাতের মন ভিজাইতে হইবে। একজন বয়স্ক লোকের দরকার। জলের ওপর 6 মাস চড়িয়া বেড়াইতে হইবে। তিলক চাঁদ প্রবীণ জেলে, একটু বেশি বুড়া, তা হোক, সঙ্গে 2 জন জোয়ান মানুষ তো রইলই। রাব তামাক মাখিয়া গুল করিতে করিতে কিশোরের বাপ বলিল, তিলক চাঁদ জানে শুনে, তারে নে। গাঁওয়ের নাম সুখদেবপুর, খলার নাম উজানিনগরের খলা, মোড়লের নাম বাঁশিরাম মোড়ল। একদিন উষাকালে 3 জনে নৌকায় উঠিল। বিদায় দিবার জন্য নদীর পাড়ে যারা গেল তাদের সংখ্যা সামান্য। একজন আধবুড়ি, কিশোরের মা, আরেকজন বাসন্তীর মা আর তার মেয়ে বাসন্তী, 11 বছরের কুমারী কন্যা। বুড়ি বলিল, অ মাইয়ার মা,
জোকার দেও না। বুড়ির ঠোঁটে জোকার বাজে না। বাসন্তী ও তার মা জোকার দিল। ১.৫ জনের উলুধ্বনি বলিয়া তাহা উষার বাতাসকে কাঁপাইল মাত্র, কলরব তুলিল না। কিশোরের বাপ নদী তীরে যায় নাই, ঘরে বসিয়া ঘন ঘন কেবল তামাক টানিতেছিল। ছেলেকে বিদায় দিয়া ঘরে আসিয়া বুড়ি কাঁদিয়া উঠিল। ৫ পীর বদরের ধ্বনি দিয়া প্রথম লগি ঠেলা দিল তিলক। সুবল হালের বৈঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিস হিস করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গলুইয়ে গিয়া দাঁড় ফেলিয়াছে, কিন্তু তার দাঁড়ে জোর বাঁধিতেছে না, শুধু পড়িতেছে আর উঠিতেছে। ছইয়ের ওপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ নৌকায় দাঁড়াইয়া ছিল। দেখিতেছিল তাদের মালোপাড়ার ঘর বাড়ি গাছপালাগুলি, খুঁটিতে বাঁধা নৌকাগুলি, অতিক্রান্ত উষার স্বচ্ছ আলোকেও কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটি গ্রাম আর গোচারণের মাঠ। অদৃশ্য হইতেছে কালী সীমার ময়দান আর গরিবুল্লার বটগাছ দুইটি। জলের উষ্ণতায়, শীতের প্রভাতী হাওয়ায় কেমন মিষ্টি। গলুইয়ের দিকে আগাইয়া গিয়া কিশোর বলিল, যাও তিলক, তা মুখ খাও গিয়া, দাঁড়টা দেও আমার হাতে। তিতাস যেখানে মেঘনাতে মিলিয়াছে সেইখানে গিয়া দুপুর হইল। কিশোর দাঁড় তুলিয়া খানিক চাহিয়া দেখিল, অনুভব করিল মেঘনার বিশালত্বকে আর তার অতল স্পর্শী কালো জলকে। এপারে শক্ত মাটিতে একসময়ে ভাঙন হইয়া গিয়াছে, এখন আর ভাঙিতেছে না, কিন্তু ভাঙনের জয় পতাকা লইয়া দাঁড়াইয়া আছে পর্বতের মতো খাড়া পাড়টা। ছোট ছোট ঢেউয়ে মসৃণ হইয়া রহিয়াছে বড় বড় মাটির ধস। ওপারে অনেক দূরে, যেখানে গড়ার সমারোহ, দেখা যায় সাদা বালির ঢালা রূপালী বিছানা। ভাঙিয়াছে গাছে ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধুধু বালুচর। তিলককে ভাত চাপাইতে বলিয়া কিশোর গলুইয়ে একটু জল দিয়া প্রণাম করিল, তারপর আবার দাঁড় ফেলিল। সন্ধ্যা হইল ভৈরবের ঘাটে আসিয়া। এখানে কয়েক ঘর মালো থাকে। ঘাটে খুঁটি বাঁধা কয়েকটি নৌকা, পাড়ে বাঁশের উপর ছড়াইয়া দেওয়া কয়েকটি জাল। এখানে সেখানে মাটিতে কালো চারকোনা গর্তে গাবের দাগ, পাশে গাবের মটকি, গামলা, বেতের ঝুড়ি। দেখিলেই চেনা যায় এখানে মালোরা থাকে। গ্রামের পাশে সূর্য ঢাকা পড়িলেও আকাশে একটু একটু বেলা আছে। নৌকা বাহিলে আরও একটা বাঁক ঘোরা যাইত, কিন্তু সম্মুখে রাত কাটাইবার ভালো জায়গা তিলক স্মরণ করিতে না পারায় কিশোর বলিল, এই জায়গাতেই রাইত থাইকা যাই রে শুভলা। এখান হইতে বাড়িগলিও দেখা যায়। গ্রাম আগে বড় ছিল, মালোদের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে। বৃহত্তর প্রয়োজনের পাই ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হইয়া গিয়াছে। তবু এ গাঁয়ের মালোরা গরিব নয়। বড় নদীতে মাছ ধরে, রেলবাবুদের পাশে থাকে, গাড়িতে করিয়া মাছ চালান দেয়। তারা আছে মন্দ না। কিশোর দাদা, ভৈরবের মালোরা কি কাণ্ড করে জানো কি? তারা জামা জুতা ভাড়া কইরা রেল কোম্পানির বাবুরার বাসায় কাজ দিয়া বেড়ায়।
আর বাবুরাও মালোপাড়ার বইয়া তামুক টানে আর কয় পোলাপান স্কুলে দেও, শিক্ষিত হও, শিক্ষিত হও। তিলক খেপিয়া উঠিয়া বলিল, শিক্ষিত হইলে শাদী সম্বন্ধ করব কি না? আর শুভলা, তুই বুঝবি কি? তারা মুখে মিঠা দেখায়, চোখ রাখে মাইয়া লোকের উপর। ব্যাপারটার মীমাংসা করিয়া দিল কিশোর। হাসিয়া বলিল, না তিলকচাঁদ, না, চোখ রাখে বড় মাছের ওপর, যা শোনা যায় তা না। তা হইলে কি যাই না শুই না নগরবাসী এই গাঁওয়ে সম্বন্ধ ঠিক করত? কিশোর দাদা, চল মাইয়ার একবার দেখা যায়। বাড়ি চিনোনি? বাড়ি চিনি না, কেবল নাম জানি, দোল গোবিন্দর বাড়ি। মেয়েরা দিনের শেষে জল ভরিতে আসিয়াছে। দলে দেখা গেল কয়েকটি কুমারী কন্যাকে। কিশোর চোখ টিপিয়া বলিল, গিয়া কি করবি? এর মধ্যে থাইক্কা দেখা রাখ। সারা রাত সুখে ঘুমাইয়া তারা উষার আলোকে নৌকা খুলিয়া দিল। ভৈরব খুব সুন্দর বন্দর, জাহাজ নোঙর করে, নানা ব্যবসায়ের অসংখ্য নৌকা। কোনো নৌকায় বেকার বসিয়া নাই, সব নৌকার লোক কর্মচঞ্চল। নৌকার অন্ত নাই, কারবারেরও অন্ত নাই। লাভের বাণিজ্যে সকলেই তৎপর। আপন করা গণ্ডা বুঝিয়া পাইবার জন্য সকলেই ব্যস্ত। যারা পাইয়াছে তারা আর অপেক্ষা করিতেছে না। আগে যারা অবেলায় পাইয়াছে তারা রাতটুকু কাটাইয়া কিশোরের নৌকা খোলার সময়েই নৌকা খুলিয়াছে। বেশিরভাগ গিয়াছে যে দিক হইতে আসিয়াছে সেই দিকে। কিশোরীরা যাইতেছে সামনের দিকে। বন্দরের এলাকা পর্যন্তই কর্মচাঞ্চল্য। এর সীমা অতিক্রম করিতেই দেখা গেল সকল প্রাণস্পন্দন থামিয়া গিয়াছে। বন্দরের কলরব ধীরে ধীরে পশ্চাতে মিলিয়া গেল। সম্মুখে বিরাট নদী তার বিশালতা লইয়া চুপ করিয়া পড়িয়া আছে। শীতের নদী। উত্তরের হাওয়া সরিয়া গিয়াছে, দক্ষিণের বাতাস এখনও বাহির হয় নাই। নদীতে ঢেউ নাই, স্রোতের বেগও নাই, আছে কেবল শান্ত তৃপ্ত স্বচ্ছ অবাধ জলরাশি। এই অনন্তের ধ্যান ভাঙিয়া, এই প্রশান্তের মৌনতা বিঘ্নিত করিয়া কিশোরের নৌকার দুইখানা দাঁড় কেবল ওঠানামা করিতেছে। এতক্ষণ কুল ঘেঁষিয়া চলিতেছিল। ঢালা বালিরাশির বন্যা কুল। লোকের বসতি নাই, গাছপালা নাই, ঘাট নাই। কোনোখানে একটি নৌকার খুঁটিও নাই। এমনই নিষ্করুণ নিরলা কুল। রোদ পড়িলে শীত অন্তর্হিত হইল। সুদূরের ইশারায় এই নির্জনতার মাঝেও কিশোরের মনে যেন আনন্দের ঢেউ উঠিল। নদীর এই অবাধ উদার রূপ দেখিতে দেখিতে অনেক গানের সুর মনে ভাসিয়া উঠিল। অদূরে একটা নৌকা এদিকে আসিতেছে। কিশোর গলা ছাড়িয়া গান জুড়িল, উত্তরের জমিনেরে সোনা বন্ধু হাল চষে, লাঙলে বাজিয়া ওঠে খুয়া, দক্ষিণে মলয়ার বায় চাঁদ মুখ শুকাইয়া যায়, কার ঠাই পাঠাইব পানগুয়া। নৌকার পাশ কাটাইবার সময় তারা কিশোরের গানের এই পদটি শুনিল। নদীর কিনার দিয়া গেল বাঁশি বাজাইয়া, পরার পিরিতি মধু লাগে, কুখেনে বাড়াইলাম পা, খেয়া ঘাটে নাই রে না, খেয়া নিরে খাইল লঙ্কার বাঘে। একজন মন্তব্য করিল, বুড়ারে দাঁড় টানিতে দিয়া জোয়ান বেটা খাড়াইয়া রইছে, আবার রস কেমন, পরার পিরিতি মধু লাগে।
কিশোর আঘাত পাইয়া বলিল, যাও তিলকচাঁদ, তুমি গিয়া ঘুমাইয়া থাকো। তিলক নৌকার মালিকের আদেশ অগৌণে পালন করিল। আবার নির্জনতা, যত দূর দেখা যায় শুধু জল। দাঁড়ের ওপর মনের পুলক ঢালিয়া কিশোর বলিল, বার গাং দিয়া ধরত দেখি শুভলা। খানি বালু দেখতে আর ভালো লাগে না। ধর কোনাকুনি ধর, পার বাইবি তো ওই পার দিয়া ধর, এই পারে কিছু নাই। কিন্তু ও পার তখনও চোখের আড়ালে, যা দৃষ্টির বাইরে তারই হাতছানির মায়ায় তারা বিপথে পা দিল। কিশোরের বুক একেবারে একটু কাঁপিয়াছিল। একটা গান মনে পড়িয়া, মাঝি ভাই তোর পায়ে পড়ি, পার দেখিয়া ধর পারি। কিন্তু শেষের কথাগুলি সুন্দর। পিছের মাঝি ডাক দিয়া কয়, নৌকা লাগাও প্রেমতলায়। হরি বলো তরি খুলো, সাধের জোয়ার যায়। কিশোর নিজের মনকে প্রবোধ দিল। বৈঠার আওয়াজ বেসুরা হইতেছে দেখিয়া সুবলকেও সাহস দিল। না শুভলা, ডরাইস না। গাঙের ডর মাইজ গাঙে না, গাঙের বিপদ পারের কাছে। বার গাঙে মা গঙ্গা থাকে, বিপদে নাইয়ারে রক্ষা করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।